এত বড় ভিডিও লেন্থ দেখে যারা ভিডিওটি দেখতে শুরু করলেন তাদের প্রথমেই প্রমিস করি আপনাদের একটি সেকেন্ডও নষ্ট হবে না। প্রথমত, এই মুভিটি একটি ইসলামিক মুভি। দ্বিতীয়ত, এটি একটি ভালোবাসার গল্প। তৃতীয়ত, এটি একটি ঈমান বৃদ্ধি করার মতো গল্প। আর সবথেকে বড় কথা হচ্ছে এটি সম্পূর্ণ সত্য একটি গল্প, যে সত্য গল্প নাড়িয়ে দিয়েছিল পুরো ইউরোপকে। এই গল্পের উপরে বই লেখা হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, আর সর্বশেষ সিনেমাও হয়েছে। আর এত কিছু হবেই না কেন, গল্পটি অনুপ্রেরণা জুগিয়েছে হাজারো হতাশাগ্রস্ত মানুষকে। আপনাকে শুধু আমি এইটুকু কথা দিচ্ছি, এই গল্পটি আপনার হৃদয়ের গভীরে থেকে যাবে আজীবন। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ের পিছু করেছে একটি ছেলে। সে মেয়েটিকে মেরিয়ান বলে ডাকছে। মেয়েটি দ্রুত হেঁটে পালানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটি পথ আটকায় আর হাত দিয়ে টেনে তার হিজাব খুলতে খুলতে বলে, তুমি এমন ফানি ড্রেস কেন পরেছ? মেয়েটি ভয়ে কাঁদছে। আর তখন লেখা ওঠে, ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে সবথেকে বেশি বিক্রিত বই মেরিন্ডো সাইয়া ডি আমস্টেল থেকে নেওয়া। এর পরের দৃশ্যে সেই মেয়েটিকে দেখানো হয়। সে বলছে, আমার নাম খাদিজা আর এটা আমার জীবনের সত্য গল্প। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। খাদিজা বাসে করে কোথাও যাচ্ছে। বাসটি একটি স্টপেজে থামে। সেখান থেকে কয়েকজন যাত্রী ওঠে, যার মধ্যে ছিল একটি ইন্দোনেশিয়ান মেয়ে। খাদিজা মুচকি হাসি দিয়ে তার পাশের সিটটি ছেড়ে দেয়, কিন্তু মেয়েটি কোনো ইন্টারেস্ট দেখায় না। খাদিজা একটু লজ্জা পেলেও আনমনে বসে থাকে। কিন্তু তখনই সে লক্ষ্য করে ওই মেয়েটির পেছনে দুটো ছেলে তার ব্যাগ থেকে কিছু চুরি করার চেষ্টা করছে। খাদিজা বুঝতে পারছে না যে সে কি করবে। সে উঠে দাঁড়ায় আর দ্রুত মেয়েটির কাছে যেয়ে বলে, আপনি প্লিজ আমার সাথে আসুন। সে বাস থামানোর সিগন্যাল দেয়। ওই মেয়েটি কিছুই বুঝতে পারছে না। সে খাদিজার সাথে রুডলি বিহেভ করছে, কিন্তু তারপর সে খাদিজার সাথেই নামে। নামা মাত্রই খাদিজা বলে ওঠে, প্লিজ আপনি আপনার ব্যাগটা চেক করুন, সবকিছু ঠিক আছে কিনা দেখুন। মেয়েটি ব্যাগ হাতে নিয়ে বুঝতে পারে তার ব্যাগটি কাটা হয়েছে। সে আতঙ্কিত হয়ে পড়ে আর সবকিছু ভালোভাবে চেক করতে থাকে। আর ফাইনালি দীর্ঘশ্বাস ফেলে বলে, সবকিছুই ঠিক আছে। খাদিজা বলে, আলহামদুলিল্লাহ। আর আমি আপনার কাছে দুঃখিত আপনাকে বাস থেকে ওভাবে নামানোর জন্য। আমি আসলে ভেবেছিলাম ওখানে বললে হয়তো কোনো সমস্যা হতে পারে। তখন ওই মেয়েটি বলে ওঠে, ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত। আপনি আমার উপকার করেছেন আর আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। খাদিজা বলে, ইটস ওকে। সে জিজ্ঞেস করে, আপনি কি নেদারল্যান্ডসের? ওই মেয়েটি বলে, না, আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি। তখন খাদিজা ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে। মেয়েটিও তখন জিজ্ঞেস করে, আপনিও কি ইন্দোনেশিয়ান? খাদিজা বলে, না, আমি নেদারল্যান্ডসেরই, তবে ইন্দোনেশিয়ান ভাষা শিখেছি। সে এক অন্য গল্প। দুজনে হাঁটতে থাকে। খাদিজা প্রথমে নিজের হাত বাড়িয়ে দেয় আর বলে, আমার নাম খাদিজা। মেয়েটিও তখন খুশি মনে বলে, আমার নাম কামালা। দুজন গল্প করতে করতে আমস্টারডামের পথ দিয়ে হাঁটতে থাকে। খাদিজা খুবই দয়ালু, পরোপকারী আর ধার্মিক একটি মেয়ে। সে সবাইকে সাহায্য করতে ভালোবাসে। তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই, যাকে বলতে পারেন আমাদের মুভির নায়ক। নাম নিকোলাস, সবাই শর্ট করে নিকো ডাকে। সে ছবি তুলছিল আর খাদিজা তখন ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল, এই পৃথিবীতে আমাদের সাথে যাদেরই দেখা হয় না কেন, সবকিছু মহান আল্লাহ তাআলার নির্দেশে হয় আর তার পেছনে একটি উদ্দেশ্য অবশ্যই থাকে। নিকোলাস খাদিজার সুন্দর একটি ছবি তোলে। সে তো একজন ফটো জার্নালিস্ট। খাদিজার সেই ছবিটি নিকোর বসের খুবই পছন্দ হয়। সে বলে, এটা হবে এবার ফটো অব দ্য মান্থ আর তার টাইটেল হবে এ মুসলিম অ্যাঞ্জেল ইন দ্য রোড অব আমস্টারডাম। নিকোর বন্ধু জোকোকে দায়িত্ব দেওয়া হয় কন্ট্রাক্ট রেডি করতে। বস চলে যান। নিকো বলে, আমি ওই মেয়েটিকে চিনি না, কোথায় থাকে তাও জানি না। এখন তার সাথে কিভাবে যোগাযোগ করব? তার পারমিশন ছাড়া তো আমরা ছবিটি ব্যবহারও করতে পারবো না। নিকোলাস চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নিকোলাস সাইকেল নিয়ে আমস্টারডামের রাস্তায় বেরিয়ে পড়েছে খাদিজার খোঁজে। পথের মধ্যে আমরা কামালা নামক সেই মেয়েটিকে দেখতে পাই। তার সাইকেলটি নষ্ট হয়ে গিয়েছে। নিকোলাস তাকে দেখে থামে আর বলে, আপনার কি কোনো হেল্পের প্রয়োজন? কামালা নিকোর কাছে হেল্প চায়। নিকো সাইকেলটি ঠিক করার চেষ্টা করছে আর তাকে জিজ্ঞেস করে, আপনি ইন্দোনেশিয়া থেকে এসেছেন রাইট? কামালা বলে, হ্যাঁ। আপনিও কি ইন্দোনেশিয়ান? নিকো বলে, না, তবে বেশ কয়েক বছর ইন্দোনেশিয়ায় ছিলাম। কামালা বলে, তাহলে আপনি বুঝলেন কিভাবে? নিকো বলে, আপনার ব্যাগে ইন্দোনেশিয়ান ফ্ল্যাগ। এর মধ্যে সাইকেলটি ঠিক হয়ে যায়। কামালা নিকোকে ধন্যবাদ দেয়। নিকো সেখান থেকে চলে যায় আর কামালা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর ব্যাকগ্রাউন্ড থেকে বলে, একেই হয়তো বলে লাভ এট ফার্স্ট সাইট। এদিকে নিকো যে এরিয়া খাদিজাকে দেখেছিল সেখানের চারপাশটা তাকাচ্ছে। ঠিক তখনই আমরা পেছনের একটি লাইব্রেরি থেকে একটি মেয়েকে বের হতে দেখি আর আমরা বুঝতে পারি ওটা খাদিজা। সে তার সাইকেলে ওঠে। তখন নিকোর চোখ যায় খাদিজার দিকে। সে তো একদমই অবাক, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। খাদিজার সাইকেল নিয়ে চলে যায়। নিকো তার সাইকেল নিয়ে তার পিছু করে। দুজনেই ছুটে চলেছে শহরের সুন্দর পথ দিয়ে। খাদিজা এসে একটি মসজিদের সামনে থামে। নিকো ফলো করতে করতে সেখানে এসেছে। খাদিজা মসজিদে ঢুকতে যায়। তখন কয়েকটি মেয়ে বের হচ্ছিল। খাদিজা তাদের সালাম দেয় আর বলে, আমি মিস করে ফেললাম, তোমরা সবাই একসাথে কোরআন তেলাওয়াত করেছো। মেয়েগুলো উত্তর দেয়, হ্যাঁ। বলে, ব্যাপার না,
নেক্সট টাইম আমরা একসাথে কুরআন তিলাওয়াত করব। খাদিজা বলে আমার দেরি হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। সে মসজিদের ভেতরের দিকে হাঁটা দেয়। নিকো তখন পেছন থেকে তাকে ডাক দেয়। খাদিজা দাঁড়ায়। নিকো বলে আমার নাম নিকোলাস। সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু খাদিজা হাত মেলায় না। সে খুব পোলাইটলি আর হাসি মুখে বলে আমার নাম খাদিজা। আমার কাছে কি আপনি কিছু জানতে চান? নিকো বলে আমি একজন ফটো জার্নালিস্ট। সে খাদিজার সেই ছবিটি বের করে আর তার হাতে দেয়। সে বলে আপনার এই ছবিটি আমি তুলেছিলাম, আমার বসের খুবই পছন্দ হয়েছে। এটা আমরা ফটো অব দ্য মান্থ হিসেবে পাবলিশ করতে চাই। খাদিজা তখন হাসি মুখে বলে এটা সম্ভব না, আর আপনি আমার ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছেন। নিকো বলে তেমনটা না, আমি ছবি তুলছিলাম, আপনি হঠাৎই আমার ফ্রেমের মধ্যে চলে এসেছেন। খাদিজা হাসি দিয়ে বলে আপনি যে অনুরোধটি করেছেন তা রাখতে পারছি না, তবে ছবির জন্য ধন্যবাদ। খাদিজা চলে যায়। নিকো বেশ কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যেই দেখা যায় জোকো নিকোকে বোঝাচ্ছে তুই মেয়েটির সাথে দেখা করলি, কিন্তু পারমিশনটা আনতে পারলি না। নিকো বলে কোনো লাভ নেই, আমি কথা বলেছি। জোকো বলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ, বস ছবিটি খুবই পছন্দ করেছেন। নিকো কিছুক্ষণ জোকোর মুখের দিকে তাকিয়ে থাকে। জোকো বুঝতে পারে তার এই বোঝানোতে কোনো লাভ হচ্ছে না। ওই দিন রাতের বেলা বাসার সোফায় শুয়ে শুয়ে নিকো সেই ছবিগুলো দেখছিল। কি এমন স্পেশাল রয়েছে ছবির মধ্যে সেটা বোঝার চেষ্টা করছিল। পরদিন সকাল হয়, আমরা সেই বুক লাইব্রেরি দেখি যেখানে খাদিজা চাকরি করে। এই লাইব্রেরিটি একটি ইসলামিক বুক স্টোর। খাদিজা কাস্টমারদের বই দেখাচ্ছিল। আমরা তখন নিকোকে দেখতে পাই। সে লাইব্রেরির মধ্যে প্রবেশ করে আর দূর থেকে অপলক দৃষ্টিতে খাদিজার দিকে তাকিয়ে থাকে। খাদিজারও চোখ যায় নিকোর দিকে। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ চোখাচোখি চলতে থাকে। কিছুক্ষণ পর সব নীরবতা ভেঙে খাদিজা এসে জিজ্ঞেস করে আপনার কি কোনো বইয়ের প্রয়োজন? নিকো বলে আপনি কি আমাকে চিনতে পারেননি? খাদিজা বলে অবশ্যই চিনেছি, কিন্তু আপনি যদি সেই পারমিশনের জন্য আসেন তাহলে আমার অ্যান্সারটা এখনো সেই সেমই। তখন নিকো বলে একটু ভেবে দেখুন, এটা বড় একটি আর্টিকেল হবে, মুসলিম নারীদের জীবন ইউরোপে কেমন। খাদিজা মুস্কি হাসি দেয় আর তারপর নিকোকে একটাই প্রশ্ন করে আপনি মুসলিম নারীদের সম্পর্কে কি জানেন? নিকো চুপ করে থাকে। খাদিজা বলে এর উত্তর যখন আপনি দিতে পারবেন তখন আপনি পারমিশন চাইবেন। নিকোর হাতে র্যান্ডমলি একটি বই ছিল। খাদিজা বলে এটা কি আপনি কিনতে চান? নিকো বলে ফেলে হ্যাঁ। খাদিজা বলে ওকে 30 ইউরো। নিকো 50 ইউরো দেয় আর তখন আমরা বইটি দেখতে পাই। বইটির নাম ছিল নো গড বাট গড। ওই লাইব্রেরির প্রবেশ মুখে একটি দান বাক্স ছিল। নিকো তার অবশিষ্ট টাকাটি সেখানে ফেলে রাখে আর সেখান থেকে বেরিয়ে যায়। খাদিজা বেশ কিছুক্ষণ নিকোর দিকে চুপচাপ তাকিয়ে থাকে। আজ কাজ শেষে খাদিজা যখন বাসায় ফিরছিল তখন হঠাৎই পথের মধ্যে তার সাথে কামালার দেখা হয়ে যায়। সে কামালাকে ডাক দেয়। কামালা বলে হট এ কোইন্সিডেন্স, তুমি এদিক থেকে কোথায় যাচ্ছ? খাদিজা বলে আমি যেখানে চাকরি করি সেটা খুব কাছেই। দুজনে গল্প করতে থাকে আর দূর থেকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে মুভির শুরুতে খাদিজার হিজাব টেনে খুলছিল। সে খাদিজাকে এড়িয়ে সেখান থেকে চলে যায় আর দূর থেকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এদিকে খাদিজা কামালাকে বলে তুমি কি আমাকে একটি সাহায্য করতে পারো? আমার ইউনিভার্সিটিতে এশিয়ান কালচারের উপর একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। তুমি আমাকে এশিয়ান কালচার সম্পর্কে কিছু ইনফরমেশন দিলে আমার জন্য খুবই উপকার হবে। কামালা খুশি মনে রাজি হয়। তার আগামীকাল এই বিষয় নিয়ে একসাথে বসবে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন কামালা একটি রেস্টুরেন্টের সামনে আসে। এখানে আগে থেকেই অপেক্ষা করছিল খাদিজা। কামালার রেস্টুরেন্টে ঢুকেই খাদিজাকে সালাম দেয় আর তার কাছে যেয়ে বলে আমি খুবই দুঃখিত, তুমি আরেকক্ষণ ধরে অপেক্ষা করছো রাইট? খাদিজা বলে ইটস ওকে। তখন কামালা বলে আর একটু অপেক্ষা করো, আমার এক বন্ধুকে আসতে বলেছি যে তোমার অ্যাসাইনমেন্ট বিষয়ে সব থেকে বেশি সাহায্য করতে পারবে। খাদিজা আর কামালা গল্প করতে থাকে। তখন আমরা লক্ষ্য করি হঠাৎই সেখানে জোকো এবং নিকো এসে হাজির। জোকো খাদিজাকে দেখা মাত্রই চিনতে পারে। নিকো খাদিজাকে দেখে অবাক। জোকো নিকোকে জিজ্ঞেস করে এই মেয়েটা কি সেই মেয়েটা নয়? নিকো বলে হ্যাঁ। এরই মধ্যে কামালা জোকোকে দেখে ডাক দেয়। মূলত জোকো হচ্ছে কামালার ফ্রেন্ড। সেও ইন্দোনেশিয়ান এবং মুসলিম, আর জোকোর নাম মূলত জোকো না, নিকোলাস ইচ্ছে করে শর্টলি ডাকে। যাই হোক, সবাই সবার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে জোকো ছাড়া বাকি তিনজনই আগে থেকেই পরিচিত। কামালা নিকোকে বলে আপনি আমার সাইকেল ঠিক করে দিয়েছিলেন। নিকোরও মনে পড়ে যায়। মোটামুটি সবাই কথা বলছে, কিন্তু বেচারা জোকো কোনো চান্সই পাচ্ছে না। সে তখন একটু কাশি দেয় আর বলে আমি এখানে বসে আছি। কামালা বলে ওকে ওকে। সে খাদিজাকে বলে ওর নাম জোকো, আমার ফ্রেন্ড, আর উনি হচ্ছেন নিকোলাস। তখন জোকো বলে ওঠে তারা দুজন দুজনকে আগে থেকেই চেনে। কামালা বলে কিভাবে? জোকো বলে খাদিজা নিকোকে রিজেক্ট করেছে। কামালা বুঝতে পারে না। তখন নিকো বলে এটা ফান ছিল, এটা অন্য একটি বিষয়। কামালা বলে সবকিছু জানা যাবে, আগে আমার পছন্দের খাবারটা অর্ডার করে নেই। সে খাবার অর্ডার করে। তারা চারজনে খুব গল্প করছে আর অনেক হাসাহাসি। আর এতক্ষণে কামালা জেনে গিয়েছে
খাদিজা নিকোকে কি রিজেক্ট করেছে। সে বলে তোমরা তো আমাকে বললেই হতো, আমি খাদিজাকে অনুরোধ করলে নিশ্চয়ই ফেলতো না। তখন জোকো খাদিজাকে অনুরোধ করে। খাদিজা বলে আপনারা যদি আমার কাছে এখনো সেই পারমিশন চান, আমার উত্তরটা সেমই। তখন নিকো সবাইকে থামিয়ে দেয় আর খাদিজার উদ্দেশ্যে বলে আপনার ডিসিশনে আমাদের সম্পূর্ণ রেসপেক্ট রয়েছে, ওই টপিকটা এখানেই স্টপ। খাদিজা বলে বোঝার জন্য ধন্যবাদ। সবাই কিছুক্ষণের জন্য একটু নীরব হয়ে যায়। তখন নীরবতা ভাঙে কামালা আর খাদিজাকে বলে এখনো তো কাজের কথাই হলো না, তোমার কেমন হেল্প দরকার। খাদিজা বলে সরি কাজের কথায় আসি, আমার আসলে একটা ছোট ডকুমেন্টারি তৈরি করতে হবে, তার জন্য কয়েকটা ছবি দরকার যেখানে থাকবে ইন্দোনেশিয়ান কালচার। পোশাক আমার কাছে রয়েছে, কিন্তু আমার একজন ফটোগ্রাফার আর একজন মডেল দরকার। তখন জোকো বলে ওঠে এটার জন্য বেস্ট ফটোগ্রাফার আমাদের নিকোলাস, আর মডেল সেটা কামালা। কামালাও তখন খুশি মনে বলে আমি মডেল হব। যাই হোক সবকিছু ফাইনাল হয়ে যায় আর প্ল্যান অনুযায়ী পরদিন সকালবেলা তারা সবাই মিলে রওনা হয় একটি ছোট আইল্যান্ডের দিকে। তারা একটি বোটে এসে ওঠে, বোট ছেড়ে দেয়। এই 4 জন মানুষ খুব অল্প সময়ের মধ্যে খুব ক্লোজ বন্ধু হয়ে গিয়েছে। কিন্তু নিকোলাস এবং খাদিজা দুজনেই ইন্ট্রোভার্ট, তারা একটু কম কথা বলে। আর কামাল আর জোকো উল্টো, তারা পুরো মাতিয়ে রাখে। নিকো বারবারই খাদিজাকে লক্ষ্য করছিল, খাদিজাও নিকোকে, আবার কামালাও নিকোকে বারবার লক্ষ্য করছিল। আপনারা তো বুঝতেই পারছেন, কামালা যেদিন প্রথম নিকোকে দেখেছিল সেদিনই তার ভালো লেগে যায়। তারা 4 জন সে আইল্যান্ডে পৌঁছায়। কামালা ইন্দোনেশিয়ান সেই ট্রেডিশনাল পোশাক পরেছে। নিকো তার ছবি তুলছিল, আর ছবি তোলার মাঝেই সে এসে কামালার চুলটা ঠিক করে দেয়। কামালা তো খুবই লজ্জা পাচ্ছে। নিকো কামালার বেশ কয়েকটি ছবি তোলে। খাদিজাও সবকিছু পর্যবেক্ষণ করছিল, সে নিকট তোলা ছবিগুলো দেখছিল। তারও বেশ পছন্দ হয়েছে ছবিগুলো। ছবি তোলা শেষ, কামাল আর খাদিজা বসে গল্প করছিল, আর অন্যদিকে নিকো দূরে বসে সমুদ্রের ছবি তুলছিল। কামালা খাদিজাকে বলে নিকো অনেক কুল একটা ছেলে, একটু ইন্ট্রোভার্ট, কম কথা বলে, কিন্তু আমার কাছে ভালোই লাগে। খাদিজা বলে তুমি কি নিকোকে পছন্দ করো? কামালা কিছুটা লজ্জা পেয়ে উত্তর দেয় জানি না। খাদিজা তখন কামালাকে বলে তুমিও খুব সুন্দর একটি মেয়ে, খুব ভালো একজন মানুষ। কামালা বলে এভাবে বলো না, তোমার মতো সুন্দর না। দুজনে গল্প করছিল। এদিকে জোকো নিকোকে জিজ্ঞেস করে দেখেছিস দুটো মুসলিম মেয়ে পাশাপাশি বসে আছে, বলতো তুই কাকে নিয়ে বেশি কিউরিয়াস, যে হিজাব ছাড়া বসে আছে নাকি যে হিজাব পরে বসে আছে? নিকো বলে আমি ওদিকে খেয়াল করছি না। জোকো বলে দেখ নিকো, আমি কিন্তু সবই বুঝি। নিকো আর কোনো উত্তর দেয় না। জোকো এবার পোজ দিতে শুরু করে, সে কয়েকটি ছবি তুলবে। নিকো ছবি তুলতে শুরু করে, কিন্তু জোকোর ছবি না, পেছনে বসে থাকা খাদিজাদের ছবি। অন্যদিকে জোকো তো পোজের পর পোজ দিয়েই যাচ্ছে, আর এদিকে নিকো মৃদু বাতাসে অপলক দৃষ্টিতে খাদিজাকে দেখছে। দৃশ্য পরিবর্তন হয়। কামালা তার বাসায় ফিরে আসে। এখানে সে একটি রুমে তার বান্ধবীর সাথে শেয়ার করে থাকে। তার বান্ধবী বের হচ্ছিল। কামালা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? তার বান্ধবী উত্তর দেয় বয়ফ্রেন্ডের সাথে ক্লাবে, আজ ডিস্কো রয়েছে। সে কামালাকে বলে তুমি আর কতদিন সিঙ্গেল থাকবে, তুমি একজন বয়ফ্রেন্ড জোগাড় করে আমাদের সাথে জয়েন হও। কামালা বলে ওটা আমাকে দিয়ে হবে না। সে ইন্দোনেশিয়া থেকে আসা একটি পার্সেল খুলছিল, এটা তার মা তার জন্য পাঠিয়েছে। একটি সাদা বক্স বের করে সে, সেখানে একটি নামাজ পড়ার পোশাক। তার মা লিখেছে নামাজের কথা অবশ্যই ভুলবে না, আর নামাজের সময় এটা পড়বে। লেখাটি কামালার বান্ধবী আগেই দেখেছে। সে কামালাকে জিজ্ঞেস করে তোমার মা কি জানে যে তুমি নামাজ পড়ো না? কামালা চুপ করে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। কামাল আর নিকোলাস সেদিনের তোলা ছবিগুলো দেখছিল। কামাল আর নিকোলাসকে বারবারই অনুরোধ করছে একটি ছবি ডিলিট করার জন্য, কারণ ওই ছবিতে তাকে সুন্দর লাগছে না। তখন নিকোলাস বলে দেখো আমি একজন ফটোগ্রাফার, আমার কাছে পার্সন ইম্পর্টেন্ট না, সাবজেক্টটা ইম্পর্টেন্ট। এই ছবিটার আর্টিস্টিক ভ্যালু অনেক, তাই এটাকে এটার মতোই রাখতে দাও। কামালা বাকি ছবিগুলো দেখে। নিকো হঠাৎই কামালাকে জিজ্ঞেস করে তুমি খাদিজার কতটা ক্লোজ? কামালা বলে তেমন না। নিকো বলে কেন? কামালা বলে কারণ আমরা খুব অল্প সময় হয়েছে পরিচিত হয়েছি, আর তাছাড়া আমি অতটা ক্লোজও হতে চাই না। হ্যাঁ, খাদিজা মেয়ে হিসেবে অনেক ভালো, অনেক ধার্মিক একটা মেয়ে, কিন্তু সে যখন আমার আশপাশে থাকে আমার কাছে মনে হয় খাদিজা আমার ধর্মীয় শিক্ষক, আমার মায়ের মতো শুধু উপদেশ দেয়। নিকো বলে তোমরা দুজন একই ধর্মের মানুষ, কিন্তু দুজনের ক্যারেক্টার একদমই আলাদা। তুমি যেটা বললে খাদিজা অনেক ধার্মিক, অনেক চুপচাপ, আর অন্যদিকে তুমি এখানকার মানুষের মতো ফ্রিডম চাও, স্মার্টলি চলাফেরা করতে চাও, ওয়েস্টার্ন স্বাধীনতাকে এনজয় করো। তখন কামালা বলে ওঠে এই দুটো বিষয়ের মধ্যে তোমার কোনটা পছন্দ? তখন নিকোলাস বলে ওঠে আমি এখানে কম্পেয়ারের জন্য কিছু বলিনি, জাস্ট এইটুকু বলেছি তোমাদের দুজনকে দেখে আমি অবাক হই। মূলত আমরা বুঝতে পারি কামালা খাদিজাকে হিংসে করে, আর সে ভেবেছে নিকোলাস যেহেতু এখানকার তাই হয়তো তার কাছে মডার্ন মেয়ে পছন্দ। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন গভীর রাতের বেলা কামালার সেই ফ্রেন্ড ক্লাব থেকে ফিরে আসে। সে যখন বাসায় ঢোকে তখন কামালা ঘুমাচ্ছিল। ঘড়িতে সময় তখন প্রায় 5:41। হঠাৎই কামালার ফোনে কল আসতে থাকে। তার মা তাকে হোয়াটসঅ্যাপে কল করছে। কামালা ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে, আর অনেকটা বিরক্ত নিয়ে বলে মা তুমি এই সময় কেন ফোন দিয়েছ? অপর প্রান্ত থেকে তার মা বলে
মা, ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, এখন উঠে নামাজটা পড়ে নাও। ইনি হচ্ছেন কামালার মা। তিনি ইন্দোনেশিয়ায় থাকেন, সিঙ্গেল মাদার বলতে পারেন। কামালার বাবা অনেক আগেই মারা গিয়েছে। কামালা তার মাকে বলে, মা আমি পরে পড়ে নিব। সে ফোনটি পাশে রেখে দেয়। কামালার বান্ধবী কামালাকে বলে, তুই এভাবেই তোর মাকে ইগনোর কর। আমার মাও আগে এমন করতো। ইগনোর করতে করতে এখন বিরক্ত হয়ে গিয়েছে, এখন আর আমাকে নামাজের কথা বলে না। অপর প্রান্তে কামালার মায়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে তার আর তার মেয়ের ছবির দিকে বেশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। পরের দৃশ্যেই দেখা যায় অনেক খাবারের আয়োজন করা হয়েছে, আর এই সবকিছুই রান্না করেছে খাদিজা। আর এগুলো আয়োজন করা হয়েছে খাদিজারই বান্ধবীর বাসায়। খাদিজার এই বান্ধবীর নাম ফাতিমা। কামালাও তাদের সাথে আছে। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। কামালা দৌড় দেয় দরজা খুলতে, আর দরজা খোলা মাত্রই আমরা নিকো আর জোকোকে দেখতে পাই। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কামালা বলে, এত দেরি করলে কেন তোমরা? আমার তো খিদে পেট চোচো করছে, সবকিছু রেডি। জোকো আগে ঢোকে, তারপরে নিকো। জোকো ঢুকেই সবাইকে সালাম দেয়। ফাতিমা সালামের উত্তর দেয়। তারা সবাই একসাথে টেবিলে খেতে বসে। খাদিজা তখনও আসেনি। নিকো জিজ্ঞেস করে সবকিছু রান্না কে করেছে। ফাতিমা বলে সবকিছুই খাদিজা রান্না করেছে। খাদিজা বলে রান্নাটা শুধু আমি করেছি, বাকি সবকিছুতে সাহায্য আমাকে ফাতিমা করেছে। এখন প্লিজ আপনারা খাবারটা শুরু করুন। নিকো খাবার মুখের মধ্যে দেয়, আর সে হঠাৎই নিশ্চুপ হয়ে যায়। খাদিজা কিছুই বুঝতে পারছে না। সবাই নীরব। তখন নীরবতা ভেঙে নিকো বলে, খাবারটা খুবই মজার হয়েছে। খাদিজা হাসি দেয়। সবাই একসাথে খেতে থাকে আর গল্প করতে থাকে, আর তার মধ্যে ছিল বেশ কিছু দুষ্টুমি। এমন গল্প করতে করতে রাত হয়ে যায়। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল। তখন হঠাৎই নিকো প্রশ্ন করে, আচ্ছা বোন ফাতিমা, আপনার কাছে আমার একটি বিষয় জানার ছিল, মুসলিম নারীরা হিজাব কেন পরে? নিকোর প্রশ্ন শুনে খাদিজা আর কামালা দুজনের চোখ যায় তার দিকে। তখন ফাতিমা বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটি এক্সাম্পল দেই। টেবিলে রাখা একটি চকলেটের বক্স থেকে সে দুটো চকলেট বের করে। একটি চকলেটের প্যাকেটটা খুলে ফেলে সে, আর বাকি চকলেটটা প্যাকেটের মধ্যেই ছিল। এরপর দুটো চকলেটই সে হাতের মধ্যে ঘোরাতে থাকে। তারপর হাত খুলে নিকোকে বলে, তোমাকে যদি বলা হয় এই দুটো চকলেটের মধ্যে কোনটি খাবে, তুমি কোনটা চুজ করবে? নিকো বলে, অবশ্যই প্যাকেটে মোড়ানো চকলেটটা। ফাতিমা বলে, এখানেই তোমার প্রশ্নের উত্তর। ইসলামে নারীদের মর্যাদা অনেক উপরে। ইসলাম নারীদেরকে কুইনের মতো ট্রিট করে। আর একজন কুইন কখনো সস্তা হয় না, তাকে ইচ্ছে করলেই দেখা বা ছোঁয়া যায় না। ইসলাম নারীদের মর্যাদা এভাবেই অক্ষুণ্ণ রাখে। ওই যে খোলা চকলেটটি দেখলে, সেটি কোথাও পড়ে থাকলে তার উপর হাজার মাছি এসে পড়বে, কিন্তু ওই প্যাকেটের চকলেটটি যেমন ছিল তেমনই থাকবে। কামালার মুখটা চুপসে যায়। তখন ফাতিমা তাকে বলে, আমি আশা করব আমাদের কামালাও একসময় হিজাব পরবে, তাকেও হিজাবে খুব সুন্দর লাগবে। কামালা কিছুটা লজ্জা পায়। সে একটি মুচকি হাসি দেয়, আর তারপর তারা আড্ডায় ফিরে আসে। আর নিকোকে দেখে আমরা বুঝতে পারি সেই প্রশ্নের উত্তরে শতভাগ সন্তুষ্ট। রাতের বেলা বাসায় ফিরে সে নো গড বাট গড বইটি সে পড়ছিল। অনেকটা পড়ে ফেলেছে সে, আর বইটি পড়তে পড়তেই সে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা খাদিজা যখন কাজ থেকে বের হয়, আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে খাদিজাকে জিজ্ঞেস করে, তুমি এমন পোশাক কেন পরেছো? আমার কাছ থেকে লুকাতে চাচ্ছ? খাদিজা কোনো উত্তর দেয় না। সে ছেলেটিকে অ্যাভয়েড করেই হাঁটতে থাকে। আর এখান থেকে চলে আসে মুভির সেই প্রথম দৃশ্য। সেই ছেলেটি মেরিয়ান বলে আমাদের খাদিজাকে ডাকছে, আর খাদিজা তাকে অ্যাভয়েড করে পালানোর চেষ্টা করছে। সে খাদিজার পথ আটকায় আর বলে, এসব কি পড়েছো? সে খাদিজার হিজাব খোলার চেষ্টা করছে। খাদিজা অনেক কাঁদছে। আজ বড্ড অসহায় ফিল হচ্ছে তার। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। তখন পেছন থেকে এসে ওই ছেলেটিকে সজোরে ঘুষি মারে আমাদের নিকো। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ফাইনালি নিকো তাকে একটি ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়, আর বলার কোনোদিন খাদিজার পথে আসবি না, তাহলে তোকে আমি জানি মেরে ফেলবো। ছেলেটি তখন উঠে দাঁড়ায় আর বলে, তোমার সামনে আজ যে মেয়েটি পবিত্র সাজছে, তার হিস্ট্রি কি জানো? সে আর আমি বহু মাস এক রুমে থেকেছি। আমি তার এক্স বয়ফ্রেন্ড। অনেক ছবি আছে আমার কাছে, লাগলে বললো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। ছেলেটি সেখান থেকে চলে যায়। নিকো খাদিজাকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? খাদিজা এখনো ভয় কাঁপছে, আর তার চোখ বেয়ে পানি পড়ছে। নিকো বলে, চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তারা বাস স্টপে এসে বাসে ওঠে। প্রথমে খাদিজা বসে। নিকো তার পাশে বসতেই যাবে, তখনই সে থেমে যায়, কারণ জানে খাদিজা কেমন মেয়ে। সে যে পেছনে বসে। দুজনেই চুপচাপ। খাদিজা একটি কথাও বলছে না। তার হৃদয়টা ভেঙে গিয়েছে। বাস চলতে থাকে। খাদিজা নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। সে বাসের মধ্যেই কান্না করে দেয়। বাস থেকে নেমে নিকো আর খাদিজা হাঁটতে হাঁটতে খাদিজার বাসার সামনে আসে। সে নিকোকে ধন্যবাদ দেয়। খাদিজা বাসার মধ্যে ঢুকে যায়। নিকো তখনও চুপচাপ দাঁড়িয়েছিল। খাদিজা দরজায় ঢোকার পূর্বে একটি মুচকি হাসি দেয়। চারদিকে এক শুনশান নীরবতা। প্রকৃতিও যেন নিশ্চুপ হয়ে গিয়েছে। রাতের বেলা নিকো আর খাদিজা দুজনেই বাসায় ছিল। খাদিজা এখনো কাঁদছে। আজকের ঘটনা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না।
সে আয়নার সামনে বসে তার হিজাব খুলে ফেলে আর তারপর বেশ কিছুক্ষণ অঝরে কাঁদে। পরের দৃশ্যে দেখা যায় নিকোর হোয়াটসঅ্যাপে খাদিজার মেসেজ এসেছে। সে নিকোকে অনুরোধ করেছে কাল বিকেল 5টায় তার সাথে নদীর পাড়ে দেখা করার জন্য, আর সেই ছবির জন্য যে কন্ট্রাক্ট পেপার ছিল সেটি নিয়ে আসার জন্য। খাদিজা সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করবে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন বিকেল বেলা আমস্টারডামে সেই প্রখ্যাত নদীর পাড়ে বসে খাদিজা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নিকো সেখানে আসে দূর থেকেই খাদিজাকে সরি বলতে শুরু করে। খাদিজা বলে ইটস ওকে, আর জিজ্ঞেস করে কন্ট্রাক্ট পেপারটা নিয়ে এসেছো? নিকো বলে এনেছি, কিন্তু তার আগে আমার জানতে হবে আপনি কেন রাজি হয়েছেন। আমার বুঝতে হবে এটা আপনার ইচ্ছের বিরুদ্ধে কি না। খাদিজা মুচকে হাসি দিয়ে বলে এমনটা না, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। আর একটা অনুরোধ, আপনার তো আমার ইন্টারভিউ দরকার, যেহেতু আর্টিকেল লিখবেন, তাই আপনি আমার পুরো বক্তব্যটি আপনার ক্যামেরায় রেকর্ড করবেন, যাতে মানুষ জানতে পারে এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আমার জীবনের সত্য ঘটনা। নিকো অবাক হচ্ছে। সে ক্যামেরা রেডি করে। শুরু হয় খাদিজার ইন্টারভিউ। সে প্রথমেই সবাইকে সালাম দেয় আর বলে আমার নাম খাদিজা, আর আমি অবশ্যই একটি নন মুসলিম পরিবার থেকে এসেছি। আমার বাবা মা কেউই মুসলিম নয়। আমার আগের নাম ছিল মেরিয়ান। আমার অতীতটা ভীষণ খারাপ, অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম। নিজেকে অনেক স্বাধীন মনে করতাম, যা মন চাইতো তাই করতাম, পরিবারের কথাও শুনতাম না। তারপর একদিন মহান আল্লাহ আমাকে এক চূড়ান্ত পরীক্ষায় ফেললেন। আমি আমার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে ধরে ফেলি। এই বয়ফ্রেন্ডের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, পরিবারের অ্যাগেনস্টেও গিয়েছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড বলেছিল যদি আমি ব্রেকআপ করি তাহলে সে আমার ভিডিওগুলো ভাইরাল করে দিবে, আমার পরিবারের কাছে তার আর আমার ভিডিও পাঠাবে। আমি মনে করেছিলাম ও অত খারাপ হবে না, এটা কখনোই করতে পারবে না, কিন্তু আমি ভুল ছিলাম। ও এটা করেছিল। আর তারপর যেটা হয়, আমার পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, বন্ধু বান্ধব, সবার কাছ থেকে শুধু ধিক্কার পেতে শুরু করলাম। সমাজে কারোর সামনে মুখ দেখাতে পারতাম না। জীবনটা আমার জন্য জাহান্নাম হয়ে উঠেছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হতো। তাই একদিন সিদ্ধান্ত নিলাম এই সবকিছু থেকে নিজেকে মুক্ত করব, চলে যাব এই পৃথিবী থেকে। চেষ্টাও করেছিলাম, কিন্তু সেদিন আমাকে বাঁচিয়েছিল একটি মুসলিম মেয়ে, আর সেই মুসলিম মেয়ে ছিল ফাতিমা, যে এখন আমার বন্ধু, বোন, মেন্টর, যা ইচ্ছা বলতে পারেন। আমার যখন জ্ঞান ফিরে আসে, ফাতিমা আমাকে বলেছিল আল্লাহ তোমাকে কেন বাঁচিয়ে রেখেছেন জানো? তিনি তোমাকে সুযোগ দিতে চান। তার কাছে এটা কোনো ব্যাপার না যে তুমি অতীতে কত পাপ কাজ করেছো, কত খারাপ কাজ করেছো। মহান আল্লাহ সব সময় প্রস্তুত, শুধু তুমি তওবা করো, তিনি ক্ষমা করে দিবেন। আমরা তার সৃষ্টি, নিশ্চয়ই তার থেকে আমাদের কেউ বেশি ভালোবাসে না। তখন খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল আমি কিভাবে একজন ভালো মানুষ হতে পারি। সেদিন ফাতেমা নিজের গায়ে জড়ানো ওড়নাটি খুলে খাদিজার মাথায় পরিয়ে দিয়েছিল আর বলেছিল আল্লাহর উপর ভরসা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। খাদিজা বলে তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি এরপর থেকে মুসলিম কমিউনিটিতে মিশতে শুরু করলাম। এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি পরিবারের বাইরে রয়েছি। আর একসময় আমি স্বইচ্ছা এবং সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি বেঁচে থাকার নতুন এক আশা খুঁজে পেলাম। খাদিজা অনেক কাঁদছে। আমার কাছে শুধু একটা জিনিসই ফিল হয়, ছোটবেলা থেকে এখন পর্যন্ত যত ডিসিশন নিয়েছি তার মধ্যে ইসলাম ধর্মকে আলিঙ্গন করাটা ছিল আমার জীবনের বেস্ট ডিসিশন। খাদিজার কান্নায় নিকোর মুখও লাল হয়ে গিয়েছে। খাদিজা বলে এরপর থেকে আমার পরিবার আমাকে মেনে নেয়নি। তাদের ডিসিশনকে আমি রেসপেক্ট করি, তাদের বিশ্বাসকেও রেসপেক্ট করি, কারণ ইসলাম আমাকে অন্য ধর্মকেও রেসপেক্ট করতে শিখিয়েছে। আমি জোর করে তাদের ভালোবাসা আদায় করতে চাইনি, আর এর জন্য আমি একা একা থাকি। নিজে ছোট একটি চাকরি করে নিজের খরচ জোগাড় করি। নিকোকে দেখে মনে হচ্ছিল সেও যেন কেঁদে ফেলবে। দৃশ্য পরিবর্তন হয়। খাদিজার নিকো পাশাপাশি বসে আছে। নিকো বলে তার মানে তুমি তোমার পরিবারের কাছে ওই দিনের পর থেকে আর কোনোদিন ফিরে যাওনি? খাদিজা বলে না, তবে আমার ইচ্ছে আছে আমি আমার বাবা মার কাছে পাস্ট লাইফের জন্য সরি বলবো, কারণ তাদের ক্ষমাটাও আমার প্রয়োজন। দুজনে চুপচাপ বসে থাকে। তখন একটি মুচকি হাসি দিয়ে নীরবতা ভেঙে খাদিজা বলে তুমি এখন আমার জীবনের গল্প জানো, আর আমি এটাও অবাক হব না আজকের পর থেকে তুমি যদি আমার সাথে আর কখনো দেখা না করো, আমার গল্প না জানতে চাও। নিকো বলে না না, আমার উল্টো ফিল হচ্ছে, আমার তোমার প্রতি গর্ব হচ্ছে। খাদিজা বলে আসল কাজটাই তো হলো না, কন্ট্রাক্ট পেপার কোথায়? নিকো বলে আচ্ছা আচ্ছা, আমিও ভুলে গিয়েছিলাম। নিকো কন্ট্রাক্ট পেপারটি বের করে, খাদিজা সাইন করে দেয়, আর খাদিজা তার ব্যাগ থেকে একটি বইও বের করে। নিকোর হাতে সেটি দিয়ে বলে এখানে আমার জীবনের গল্পটা লেখা আছে, নন মুসলিম থেকে মুসলিম হবার গল্প। এটা আপনার লেখায় আপনাকে লিখতে সাহায্য করবে। নিকো খুশি হয়। তারা দুজন পার্কের মধ্যে হাঁটছিল আর গল্প করছিল। তারা পার্কের একদম শেষ মাথায় পৌঁছে যায়।
খাদিজা নিকোকে বলে আমাকে এখন যেতে হবে। সে নিকোকে সালাম দিয়ে হাঁটতে থাকে। নিকো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খাদিজাও একবার তার দিকে ফিরে তাকায়। নিকোর মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। সেটা কেমন হয়তো নিকোও জানে না। নিকো খুশি মনে বাসায় ফিরছিল। পথের মধ্যে একটি ছেলে তার পথ আটকায়। আর আমরা একটি গলির ভিতরে খাদিজার সেই এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই। ছেলে দুটো মিলে নিকোকে ভীষণ মারে। খাদিজার এক্স বয়ফ্রেন্ড ওই দিনের প্রতিশোধ নেয়। আহত নিকোকে তারা মাটিতে ফেলে সেখান থেকে চলে যায়। জগৎ তখন বাসায় রান্না করছিল। বাইরে কলিং বেলটা বেজে ওঠে। সে যখন দরজা খোলে সে আহত নিকোকে দেখতে পায়। নিকো প্রথমেই যেটা বলে, এই ঘটনা তুমি কাউকে বলবে না। জোকো বলে পুলিশে কমপ্লেন করি। নিকো বলে না, আমি চাই না বিষয়টা আর বেশি বড় হোক। বিশেষ করে তুমি খাদিজাকে কিছুই বলবে না। আহত নিকো অনেক কষ্টে সোফায় বসে। পরদিন সকালবেলা নিকো বাসায় ছিল। হঠাৎই তার কলিং বেল বেজে ওঠে। আর দরজা খোলা মাত্রই অপর প্রান্ত থেকে খাদিজা আলহামদুলিল্লাহ বলে ওঠে। নিকো বলে তুমি কিভাবে জানলে? খাদিজা বলে জোকো আমাকে সবকিছুই বলেছে। নিকো খাদিজাকে ভেতরে আসতে বলে আর বলে আমি জোকোকে নিষেধ করেছিলাম কাউকে বলতে, বিশেষ করে তোমাকে। কিন্তু জোকো তো জোকোই। খাদিজা বলে জোকোর তোমাকে নিয়ে চিন্তা হয়, আমার চিন্তা হয়, তাই এটা যে বলবে এটাই স্বাভাবিক। নিকোর জন্য খাদিজার অনেক খারাপ লাগছে। খাদিজা নিকোর কাছে সরি বলে। নিকো বলে তুমি কেন সরি বলছো? এখানে তোমার কোনো দোষ নেই। খাদিজা বলে সবকিছু তো আমার জন্যই হলো। আমাদের মনে হয় পুলিশে কমপ্লেন করা উচিত। নিকো বলে আমি ঝামেলাটা আর বড় করতে চাই না। খাদিজা বলে তুমি ওই জানোয়ারকে চেনো না। নিকো বলে আমার যে অবস্থা করেছে আমার মনে হয় সে অলরেডি স্যাটিসফাইড, আর আক্রমণ করার সম্ভাবনা নেই। খাদিজা চুপ করে থাকে। নিকোর চোখ যায় খাদিজার হাতে থাকা বক্সের দিকে। খাদিজাও বুঝতে পেরে বলে জোকো বলেছে তোমার নাকি ফ্রাইড রাইস খুবই পছন্দ। নিকো খাদিজার হাতের বক্স দিয়ে 1 চামচ ফ্রাইড রাইস মুখে দেয় আর আগের মতোই চুপ হয়ে যায়। খাদিজা জিজ্ঞেস করে মজা হয়েছে? নিকো বলে অনেক বেশি। খাদিজা বলে এখন আমাকে উঠতে হবে। নিকো তাকে এগিয়ে দেওয়ার জন্য ওঠে। তখন সে পা পিছলে পড়ে যায়। খাদিজা তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে চোখাচোখি হচ্ছিল। আর সেই মুহূর্তে ঘরের মধ্যে প্রবেশ করে জোকো আর কামালা। কামালাও নিকোর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে। কিন্তু নিকো আর খাদিজাকে এভাবে দেখে তার মনটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সে সাথে সাথেই বেরিয়ে যায়। তার চোখ পানিতে ছলছল করছিল। এদিকে খাদিজাও জোকোকে সালাম দিয়ে বেরিয়ে যায়। নিকো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কামালা তার রুমে ফিরে আসে। সে রুমে ফিরে দেখতে পায় সেই রুমে তার বান্ধবী আর তার নতুন বয়ফ্রেন্ড। এটা দেখে কামালার মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। সে যে তার বান্ধবীকে জিজ্ঞেস করে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে যা ইচ্ছে বাইরে যে করো, আমাদের এগ্রিমেন্টে লেখা ছিল না যে তুমি এখানে বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারবে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন ওই মেয়েটি বলে আমি তোমাকে শুধু এটা বলার অপেক্ষায় ছিলাম, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখন থেকে আমার বয়ফ্রেন্ডের সাথে থাকবো। এটা বলে ওই মেয়েটি বেরিয়ে যায়। কামালার মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। এরই মধ্যে তার ব্যাগের মধ্যে থাকা ফোনটি বেজে ওঠে। কামালা খুব বিরক্ত নিয়ে ফোনটি বের করে। এটা ছিল তার মায়ের কল। সে ফোন রিসিভ করেই তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। অপর প্রান্ত থেকে তার মা বলে মা আমি শুধুমাত্র তোর খোঁজখবর নেওয়ার জন্য কল দিয়েছিলাম, তুই বাসায় ঠিকঠাক পৌঁছেছিস কিনা। কামালা বলে না, তুমি শুধু এটার জন্য ফোন দাও না, তুমি ফোন দাও যাতে আমি নামাজ পড়ি। কিন্তু মা তোমাকে সরাসরি বলি, তুমি এটা বললে আমার কাছে বিরক্ত লাগে। মা বলেন এই দুনিয়াটা সব নামা, দুনিয়া এবং আখিরাতের সেফটির জন্য আমি তোকে বলি। যাই হোক মা, আমার তোকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, তুই কি একটু ইন্দোনেশিয়া আসবি? এটা শুনে কামালা আরো বেশি রেগে যায়। বলে মা তুমি ভালো করেই জানো আমার এখনো পড়াশোনা চলছে, কমপ্লিট হতে 1 বছর প্রয়োজন। তুমি এমন বোকাদের মতো কেন কথা বলো? আর আমি ফোনটা রাখছি, তোমার সাথে কথা বলতে এখন বিরক্ত লাগছে। কামাল ইচ্ছে করেই ফোনটি কেটে দেয়। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা তার মা কান্নায় ভেঙে পড়ে। সে তার বড় বোনকে জড়িয়ে ধরে বলছে আমি না থাকলে আমার মেয়েটার কি হবে। ওই দিন ভোর রাতেও কামালার ফোনে ফজরের নামাজের জন্য তার মায়ের বারবারই কল আসছিল, কিন্তু কামালা ফোনটি সাইলেন্ট করেই পাশে রেখে দেয়। পরদিন সকাল হয়। আমরা খাদিজাকে দেখতে পাই। সে কামালার সাথে দেখা করতে এসেছে। কামালা তো খাদিজার উপরে খুবই বিরক্ত। সে একদমই চুপচাপ। আর এই বিষয়টি খাদিজাও বুঝতে পেরেছে। তাই তো সে জানতে এসেছে কি হয়েছে। সে কামালাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? তুমি সরাসরি আমাকে বলতে পারো। কামালা চুপচাপই আছে। কিন্তু হঠাৎই সে খাদিজাকে সরাসরি প্রশ্ন করে তুমি নিকোকে পছন্দ করো রাইট? খাদিজা একদম অপ্রস্তুত হয়ে যায়। এর উত্তর সে কি দেবে বুঝে উঠতে পারছে না। এর মধ্যে কামালার ফোনটি বাজতে শুরু করে। খাদিজা বলে ফোনটি আগে ধরো, তারপর এটা নিয়ে আলোচনা করা যাবে। কামালা যে ফোনটি ধরে, আননোন নাম্বার থেকে কল এসেছে, কিন্তু কলটা ছিল ইন্দোনেশিয়ান। হঠাৎই আমরা লক্ষ্য করি কামালার হাত পা কাঁপছে, তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। সে সোফায় বসে পড়ে। তখন খাদিজা দৌড়ে এসে তাকে ধরে। আর আমরা বুঝতে পারি কামালার মা মারা গিয়েছেন। তিনি আর কখনো কামালাকে নামাজের কথা বলে ডিস্টার্ব করবেন না, নিজের মেয়েকে দেখতে চাইবেন না।
আমাদের প্রায় প্রত্যেকের জীবনে কামালার মায়ের মতো একজন থাকেন, যিনি আমাদের সময় মতো মনে করিয়ে দেন নামাজ পড়তে হবে, এই দুনিয়াটা ক্ষণিকের, আমাদের চলে যেতে হবে। কিন্তু সেই মানুষগুলো যতক্ষণ আমাদের জীবনে থাকে ততক্ষণ তাদের কথার মূল্য আমরা খুব কমই দেই। আমার জীবনেও ছিল, প্রত্যেক দিন ফোন করে নামাজের কথা মনে করিয়ে দিত। এখন নেই, এখন আর সেই নাম্বার থেকে কল আসে না, বন্ধ হয়ে গিয়েছে চিরদিনের জন্য। তাই আপনাদের শুধু এটুকু বলবো, আপনাদের যাদের বাবা মা এখনো নিয়মিত ফোন করে খবর নেন যে নামাজ বা প্রার্থনা ঠিক সময় করেছেন কিনা, আপনারা ভীষণ লাকি। তাই আশা করব সময় থাকতে প্লিজ তাদের কথার মূল্য দিবেন, না হলে কামালার মতো আফসোস করবেন। সে তার খালাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, আমি তো আমার মায়ের ক্ষমাটা পেলাম না, মার মুখে হাসি ফোটাতে পারলাম না, আমার তো আর সেই সুযোগও নেই। তখন কামালার খালা বলে, সেই সুযোগ এখনো তোমার রয়েছে, তোমার মা যেগুলো চাইতেন, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর দেখানো পথে চলো, তুমি যদি এখন থেকে সেটা করো তাহলে তার সওয়াব তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। কামালা তখন সেই বক্সটি বের করে, যার মধ্যে ছিল তার মায়ের দেওয়া নামাজের সেই কাপড়। কামালা নামাজ পড়তে শুরু করে। এখান থেকে দৃশ্য চলে আসে আমস্টারডামে। নিকো আর খাদিজা সেই নদীর পাড়ে এসেছে। নিকো খাদিজাকে নিয়ে আর্টিকেল লিখেছে, সেটাই সে খাদিজাকে দেখাচ্ছিল। নিকো খাদিজাকে জিজ্ঞেস করে কেমন হয়েছে। খাদিজার চোখ বেয়ে পানি পড়ছিল। সে চোখের পানি মুছতে মুছতে বলে, থ্যাংক ইউ নিকো, তুমি আমার জীবনের গল্পটা আমার থেকেও বেশি সুন্দর করে সাজিয়ে লিখেছো। নিকো বলে, তোমার যদি কোনো কারেকশন না থাকে তাহলে কালই গল্পটি পাবলিশ হবে। খাদিজা বলে, আমার কি বলা উচিত আমি জানি না, শুধুমাত্র থ্যাংক ইউ ছাড়া। খাদিজা উঠতে যায়। নিকো তখন তাকে থামায় আর বলে, আজ রাতে কি আমরা একসাথে ডিনার করতে পারি? ধরে নিন আমার এই সফলতার জন্য আমি আপনাকে ট্রিট দিচ্ছি। খাদিজা একটু চুপ থাকে আর বলে, আমি এটা পারবো না, কামালার ফিলিংস কষ্ট পাক, এটা আমি চাই না। নিকো বলে, কামালাকে নিয়ে তোমার এত চিন্তা, তোমার নিজের কিংবা আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, আমার ইচ্ছের কোনো মূল্য নেই, আর তাছাড়া কামালা আমার কি হয়? খাদিজা একটু ভেবে বলে, তোমরা ভালো বন্ধু? নিকো বলে, হ্যাঁ। তো ভালো বন্ধু হলে কি আমি বাধ্য সবসময় তার সাথে ঘুরতে? খাদিজা বলে, জানি না। নিকো বলে, দেখো খাদিজা, আমি তোমাকে ক্লিয়ার করছি, তুমি শুধু আমাকে এটা বলো, আমি তোমার জীবনে তোমার ফ্রেন্ডের থেকেও বেশি কিছু হতে গেলে কি করতে হবে? আমি সবকিছুর জন্য প্রস্তুত। খাদিজা বলে, এটা ইম্পসিবল। নিকো বলে, আমি জানি, তাই আমি সকল ইম্পসিবলকেই পসিবল করব। আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব, আমি পুরোপুরি প্রস্তুত। তুমি যদি বলো এখন করতে, আমি এখনই করব। খাদিজা তখন অশ্রুভেজা চোখ আর অবাক দৃষ্টিতে বলে, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ আমি, আমাকে ভালোবাসো তাই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? সে খুব তাচ্ছিল্য করে বলে, সরি, আর তারপর হাঁটতে শুরু করে। খাদিজা ওই দিন বাসায় ফিরে ফাতেমার সাথেও বিষয়টি শেয়ার করেছিল। ফাতেমা তাকে বলেছিল, জীবনে যখন তুমি কনফিউজড হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে উত্তর চাইবে, তুমি ইস্তেখারা নামাজ পড়ো, আল্লাহ তোমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। ওই দিন খাদিজা আল্লাহর কাছে সাহায্য চেয়ে ইস্তেখারা নামাজ পড়েছিল। পরদিন সকাল হয়, খাদিজা জোহরের নামাজের জন্য মসজিদে ঢুকছিল। তখন পেছন থেকে কেউ তাকে ডাক দেয়। খাদিজা ঘুরে তাকায় আর তার মুখে হাসি ফোটে। কামালা তাকে ডাক দিয়েছে। খাদিজা তার কাছে যায়। কামালা খাদিজাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। খাদিজা বলে, আমিও। কামালা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? খাদিজা বলে, জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। কামালা তখন বলে, আমি কি তোমার সাথে যেতে পারি? খাদিজা কিছুটা অবাক আর মুখে হাসি নিয়েই বলে, অবশ্যই। অপরূপ এক দৃশ্য, তারা দুজনে নামাজ পড়ছে। খাদিজা ইমামতি করাচ্ছিল। নামাজ শেষ হয়। কামালা খাদিজাকে বলে, মা দেখে যেতে পারলো না যে আমি এখন নামাজ পড়ি, ধীরে ধীরে নিজেকে শুধরানোর চেষ্টা করছি। খাদিজা বলে, তোমার এই পরিবর্তন সদকায়ে জারিয়া হিসেবে তোমার মার কাছে অবশ্যই যাবে, তিনি নিশ্চয়ই খুশি হবেন। তখন কামালা বলে, কিন্তু মহান আল্লাহকে আমাকে মেনে নিবেন, আমাকে ক্ষমা করবেন, আমি তো এক মহাপাপী। তখন খাদিজা তাকে বলে, মহান আল্লাহ সব সময় প্রস্তুত, তিনি শুধু চান তার বান্দা তার কাছে তওবা করুক, তার কাছে ফিরে আসুক, তিনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। কামালা বলে, তুমি আমাকে সাহায্য করো একজন ভালো মুসলিম হতে। তখন খাদিজাও ফাতিমার মতো করে ব্যাগ থেকে তার একটি হিজাব বের করে আর সেটি কামালার মাথায় পরিয়ে দিতে দিতে ব্যাকগ্রাউন্ড থেকে বলে, ইসলামে নারীদের মর্যাদা অনেক উপরে, এই হিজাব আর পর্দা আমাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে ইসলাম, নিশ্চয়ই তুমি একজন ভালো মুসলিম হবে। কামালার নতুন এক আশার আলো দেখতে পায়। পরের দৃশ্যেই দেখা যায় তারা দুজন পার্কের মধ্যে হাঁটছিল। তখন কামালা খাদিজাকে জিজ্ঞেস করে, নিকোর সাথে তোমার যোগাযোগ হয়? খাদিজা একটু চুপ থেকেই বলে, সে মাঝে মাঝে বুক স্টোরে আসে। কামালা বলে, আমি বুঝতে পারছি না নিকো কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, আমি ফোন দিলেও রিসিভ করে না। অন্যদিকে আমরা নিকোকে দেখতে পাই, সে তার ফোন দিয়ে বারবার খাদিজাকে কল দিয়েই যাচ্ছে। খাদিজা কল দেখতে পায়। কামালা বলে, ফোনটা রিসিভ করো। খাদিজা বলে, ইটস ওকে। দুজনে আবারও হাঁটছে। তখন কামালা বলে, তুমি তো ওই দিনের অ্যান্সারটা দিলে না, তুমি কি নিকোকে পছন্দ করো? খাদিজা থেমে যায় আর মুস্কি হাসি দিয়ে কামালাকে বলে, নিকো খুব নাইস একটা পার্সন, খুব ভালো বন্ধু, এর বেশি কিছু না। এই উদ্দেশ্যে কামালার মনটা অনেক খুশি হয়ে যায়।
যেটা আমরা তার চেহারা দেখলেই বুঝতে পারি। অন্যদিকে নিকো খাদিজাকে মেসেজ করছে, আমরা কি একটু মিট করতে পারি? কিছুক্ষণ পর নিকোর ফোনে রিপ্লাই আসে, কাল আমরা সেই রেস্টুরেন্টে দেখা করব। নিকো থেমে যায়, কারণ সে অনেকদিন ধরেই খাদিজার সাথে দেখা করার চেষ্টা করছে। খাদিজা তার কল কিংবা মেসেজের কোনো উত্তর দিচ্ছে না। ফাইনালি সে দেখা করতে রাজি হলো। সে চিৎকার করে জোকোকে বলে, জোকো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে কি করতে হবে? জোকো হাসতে হাসতে বলে, তুই মজা করছিস রাইট? নিকো বলে, আমি সিরিয়াস, ড্যাম সিরিয়াস। জোকো নিকোকে ধরে বলে, তুই আসলেই সিরিয়াস? নিকো বলে, হ্যাঁ। জোকো বলে, সুবহানাল্লাহ। সে নিকোকে জড়িয়ে ধরে আর দুজনেই খুশিতে লাফাতে থাকে। পরদিন নিকো সময়ের আগেই পৌঁছে গিয়েছে সেই রেস্টুরেন্টে। খাদিজাও বাসা থেকে সাইকেলে করে বেরিয়েছে। নিকো রেস্টুরেন্টের এক ওয়েটারকে একটি ফুলের তোড়া দেয় আর বলে, হিজাব পরা একটি মেয়ে আসবে, তার হাতে প্লিজ আপনি এটি দিবেন। নিকো ওয়াশরুমে ঢোকে একটু ফ্রেশ হতে, আর সে যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়, সে দূর থেকে হিজাব পরা একটি মেয়েকে দেখতে পায়। নিকো অনেক খুশি আর সে টেবিলের কাছে যেয়ে বলে, ফাইনালি তুমি দেখা করতে রাজি হলে। কিন্তু সেই মেয়েটা খাদিজা ছিল না, সেটা ছিল কামালা। সেও তো এখন হিজাব পরে। নিকো একদম অবাক হয়ে যায়, সে কি বলবে বুঝে উঠতে পারছে না। ফুলের জন্য কামালা নিকোকে ধন্যবাদ বলে। নিকো শুধু মাথা দোলায় আর সামনেই বসে। অন্যদিকে খাদিজা যখন সাইকেলে করে আসছিল, তখন সে একটি মহিলাকে বাঁচাতে যেয়ে মাটিতে পড়ে যায়। সে পায়ে অনেক ব্যথা পেয়েছে, তার ফোনের স্ক্রিনটাও ভেঙে গিয়েছে। আর অন্যদিকে কামালা তো গল্প করেই যাচ্ছে। সে তার পছন্দের খাবার অর্ডার করে। সে ভাবছে নিকো তার জন্য ফুল নিয়ে এসেছে। অন্যদিকে খাদিজার হাঁটতে কষ্ট হচ্ছে, তার রেস্টুরেন্টে পৌঁছাতে আরো বেশ কিছুটা সময়ের প্রয়োজন। কিন্তু নিকোর আর এসব কিছু ভালো লাগছে না। সে কামালাকে বলে, তুমি যদি মাইন্ড না করো তাহলে আমি এখন উঠতে চাচ্ছি, আমার অফিসে কিছু জরুরি কাজ রয়েছে। কামালা বলে, ইটস ওকে। নিকো উঠে দাঁড়ায়। অন্যদিকে খাদিজাও প্রায় রেস্টুরেন্টের কাছে পৌঁছে গিয়েছে। এদিকে বিদায় বেলায় কামালা নিকোকে জড়িয়ে ধরে আর বলে ধন্যবাদ। নিকো কি বলবে বুঝে উঠতে পারছে না। সে শুধু হাত দিয়ে তাকে সান্ত্বনা দেয়, যেটা জানালার বাইরে থেকে দেখে ফেলে খাদিজা। খাদিজার মুখটা দেখেই আমরা বুঝতে পারি তার কাছে বিষয়টি খারাপ লেগেছে। আর এখান থেকে দুজনের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়ে যায়। নিকো চলে যায় আর কামালা তো মনে মনে অনেক খুশি। ওই দিন রাতের বেলা খাদিজার বাসার কলিং বেলটি হঠাৎ বেজে ওঠে। দরজা খুললে আমরা কামালাকে দেখতে পাই। খাদিজা তাকে হাসি মুখে আমন্ত্রণ জানায়, কিন্তু খাদিজা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তখন কামালা জিজ্ঞেস করে, তোমার পায়ে কি হয়েছে? খাদিজা বলেও, তেমন কিছু না, আজ সাইকেল থেকে একটু পড়ে গিয়েছিলাম। সে কামালার জন্য গরম চা বানাচ্ছে। কামালা খাদিজা বলে, আমি তোমার সাথে দুটো কারণে দেখা করতে এসেছি। একটি হলো তোমার খবর নিতে, আর দ্বিতীয়টি হলো তোমাকে এমন একটি খবর দিতে যেটা দেওয়ার জন্য আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তোমাকে আমাকে এক্ষুনি বলতে হবে। আজ দুপুরে কি হয়েছে জানো? আমি সেই রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম আর কাকতালীয়ভাবে সেখানে নিকোর সাথে আমার দেখা হয়। নিকো আমার জন্য ফুল নিয়ে এসেছিল আর আমাকে কি বলেছিল জানো? ফাইনালি তুমি আসলে। আমি জানি না এর মানে কি, কিন্তু আমি বড্ড খুশি। কামালা না জানলেও খাদিজাই সকল কিছুর মানে জানে। সে কামালাকে বলে, কাকতালীয়ভাবে কিছুই হয় না, সবকিছুতেই মহান আল্লাহর প্ল্যান থাকে, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে। কামালা খুশি হয়। সে বলে, তুমি আমার জন্য দোয়া করো। খাদিজা একটি মুচকি হাসি দেয়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন জোহরের নামাজের জন্য কামালা মসজিদের দিকে যাচ্ছিল। হঠাৎই সে দূর থেকে নিকোকে দেখতে পায়। নিকোকে দেখা মাত্রই কামালার মুখে হাসি ফোটে, কিন্তু নিকো অন্য কারো কাছে যাচ্ছে। মসজিদের সামনের বেঞ্চে খাদিজা বসেছিল। এবার কামালার চোখও যায় তার দিকে। বিষয়টা কি হচ্ছে সেটা সে বোঝার চেষ্টা করছে। এদিকে নিকো চুপচাপ এসে খাদিজার পাশে বসে আর জিজ্ঞেস করে, কাল আসোনি কেন? খাদিজাও চুপ থেকে বলে, আমি সরি নিকো। নিকো বলে, বুঝলাম তুমি আমার সাথে দেখা করতে চাও না, কিন্তু তোমার হয়ে কামালাকে কেন পাঠিয়েছে দেখা করার জন্য? খাদিজা চুপ থেকে বলে, আমি পাঠাইনি। নিকো বলে, তাহলে কে পাঠিয়েছে? কামালা কিভাবে জানলো যে আমি ওই সময় রেস্টুরেন্টে রয়েছি? খাদিজা বলে, এটা নিশ্চয়ই আল্লাহর কোনো প্ল্যান। নিকো চুপচাপ উঠে দাঁড়ায় আর বেশ কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থাকে। তারপর সে বলে ওঠে, খাদিজা তুমি এমন কেন করছো? তুমিও জানো তোমার আর আমার ভিতরের ফিলটা সেম। তোমার চোখ সে কথা বলে। আমিও তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে। অন্যদিকে এই কথা শুনে কামালা সেখান থেকে মন খারাপ করে সাথে সাথেই চলে যায়। খাদিজাও উঠে দাঁড়ায়, তার চোখ পানিতে ছলছল করছে। কিন্তু সে নিকোর কাছে যেয়ে বলে, তোমার আর আমার ফিলটা সেম না। মুহূর্তের মধ্যে নিকোর হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সে আর একটি শব্দও বলে না। নিকো সেখান থেকে বের হয়ে আনমনেই হাসছে। সে কোথায় যাচ্ছে নিজেও জানে না। এদিকে খাদিজাও একটি ব্রিজের উপরে এসে কাঁদছে। জীবনের এই মুহূর্তে এসে সে কি করবে বুঝে উঠতে পারছে না।
কারণ মনে মনে সেও তো নিকোকে পছন্দ করে, কিন্তু সে কামালার মনটাও ভাঙতে চায় না। এরই মধ্যে খাদিজার কাছে কামালা আসে। খাদিজা চোখ মুছতে মুছতে কামালাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু কামালা তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। সে বলে, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? আমি তো জানতাম তুমি মিথ্যে বলো না, কিন্তু সেটা তো এখন প্রমাণ হলো। তুমি সবকিছুই আমার কাছ থেকে লুকিয়েছ, আমাকে মিথ্যে বলেছ, তুমি আমার সাথে মুনাফিকের মতো কাজ করেছ। এটা বলে কামালা সেখান থেকে চলে যায়। খাদিজা কি বলবে বা কি করবে বুঝে উঠতে পারছে না, সে শুধু কাঁদছে। ওই দিন সন্ধেবেলা খাদিজাদের নিয়মিত তালিম বা ইসলামিক আলোচনা ছিল। ফাতেমা আলোচনা করছিল। সে সূরা ইমরানের একটি আয়াত বলে, যেখানে মহান আল্লাহ বলেন, তোমরা দুর্বল হও না যদি তোমরা বিশ্বাসী হও, নিশ্চয়ই তোমরাই শ্রেষ্ঠ, আর নিশ্চয়ই বিশ্বাসীদের বিজয় সুনিশ্চিত। এই আয়াতটি মহান আল্লাহ উহুদের যুদ্ধের পরে নাজিল করেছিলেন, যখন মুসলমানরা যুদ্ধের পরে হতাশ এবং আহত ছিল। এই আয়াতের সারমর্ম বুঝে খাদিজা নতুন এক আশা খুঁজে পায়। পরদিন খাদিজা কাজের জন্য লাইব্রেরির সামনে বের হলে হঠাৎই সে জোকোকে দেখতে পায়। সাথে সাথেই সে ভিতরে ঢুকে যায় আর নিজেকে লুকিয়ে ফেলে। জোকো খাদিজাকে দেখতে পায়। সে আনমনে হাঁটতে হাঁটতে সেই জানালার কাছে আসে, যে জানালা থেকে সে প্রথম খাদিজাকে দেখেছিল। সেদিনের কথা মনে পড়ে। খাদিজাও দেয়ালের ওপাশে লুকিয়ে আছে, তার চোখও পানিতে ছলছল করছে। জোকো শুধু অপলক দৃষ্টিতে ভাবছে খাদিজার সাথে তার পরিচয়ের দিনগুলো, পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, সবকিছুই মনে পড়ছে আজ। খাদিজার চোখ বেয়েও পানি পড়ছে। নিকো এক দীর্ঘশ্বাস ফেলে, তারপর শহরের পথ দিয়ে আনমনেই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটি ছোট ব্রিজের উপরে আসে। সে আকাশের দিকে তাকিয়ে আছে। নিকো কেমন যেন উদাসীন হয়ে গিয়েছে, ভাঙা হৃদয়ের মানুষরা যেমন হয় আর কি। এর মধ্যে জোকো দৌড়ে সেখানে আসে। নিকোকে বলতে থাকে, খুব ভালো একটি খবর রয়েছে। আমি ইমাম সাহেবের সাথে কথা বলেছি, তারা অনেক খুশি হয়েছেন আর তারা যে কোনো সময় প্রস্তুত। কিন্তু নিকো চুপচাপই দাঁড়িয়ে আছে। সে কোনো কিছুরই উত্তর দিচ্ছে না, কোনো ইন্টারেস্টও দেখাচ্ছে না। তখন জোকো জিজ্ঞেস করে, কি হয়েছে? নিকো শুধু একটা কথাই বলে, খাদিজা আমাকে রিজেক্ট করেছে। জোকোর মুখটাও চুপসে যায় আর বলে, যেটা হবার ভালো হয়েছে। শুধুমাত্র কোনো মুসলিম মেয়েকে ভালোবাসার জন্য তুই ইসলাম গ্রহণ করতে চেয়েছিলি। তুই তো ইসলামকে চিনতেই পারিসনি, ভালোবাসতে পারিসনি। তুই তো নিজের স্বার্থের জন্য মুসলিম হতে চেয়েছিলি। জোকো সেখান থেকে রাগ করেই চলে যায়। নিকো চুপচাপই দাঁড়িয়ে থাকে। সে অনেক কিছুই ভাবছে। এরপরে আনমনে শহরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে সেই মসজিদের সামনে আসে আর অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মসজিদের দিকে তাকিয়ে থাকে। নামাজ শেষ হয়ে গিয়েছে। ইমাম সাহেব সহ কয়েকজন গল্প করছিল। ইমাম সাহেবের চোখ যায় নিকোর দিকে, আর পরের দৃশ্যেই দেখা যায় ইমাম সাহেব নিকোকে ইসলামিক জ্ঞান দিচ্ছেন। তিনি বলেন, আমাদের মহানবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেহারা দেখে বিচার করেন না, আমরা কোন পরিবার থেকে এসেছি তা দেখেন না। তিনি যেটা দেখেন সেটা হচ্ছে আমাদের হৃদয় আর আমাদের কৃতকাজ। আর এরপর থেকে শুরু হয় নিকোর ইসলামকে জানার গল্প। সে অনেক বই পড়ে, অনেক রিসার্চ করে, জোকো সবই লক্ষ্য করে। আর ফাইনালি সেই দিনটি চলে আসে। নিকো জুতো খুলে মসজিদের মধ্যে পা রাখে। আজ সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু আজ সে কোনো মেয়েকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসেনি। সে গত কয়েকদিন ইসলামকে জেনেছে, বুঝেছে। ইসলামের মাধুর্যের প্রেমে পড়ে সে ফাইনালি মুসলিম হতে যাচ্ছে। ইমাম সাহেব সহ বেশ কয়েকজন মুসল্লি সেখানে আগে থেকেই বসেছিলেন। জোকো তাদের মধ্যে ছিল। ইমাম সাহেব নিকোর দিকে হাতটি বাড়িয়ে দেন। তারপর নিকোর হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলেন, এখন আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিকো ইমাম সাহেবের সাথে জোরে জোরে বলছিল। তখন দূরে আমরা খাদিজাকে দেখতে পাই। সে মসজিদে নামাজ পড়তে এসেছিল আর এই অপরূপ দৃশ্যের সাক্ষী হলো। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। খুশিতে তার চোখ পানিতে ছলছল করছিল। কালেমা পড়ানোর শেষে নিকোর জন্য দোয়া করা হয়। চারদিকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত। সবাই অনেক খুশি। নিকো একে একে সবার সাথে কোলাকুলি করছে। সে জোকোকে শক্ত করে জড়িয়ে ধরে। দূরে দাঁড়িয়ে থাকা খাদিজার চোখ বেয়েও পানি পড়ছে। হঠাৎই নিকোর চোখ যায় খাদিজার দিকে। সে খাদিজাকে দেখে ফেলে। সাথে সাথে খাদিজা সেখান থেকে বেরিয়ে যায়। নিকো তার পিছু পিছু বের হয়। খাদিজা নিজেকে লুকিয়ে ফেলে। মসজিদের বাইরে এসে সে খাদিজাকে কোথাও দেখতে পায় না। নিকোর পিছু পিছু জোকো বের হয়। সে বলে, তুই বের হয়ে আসলি কেন? নিকো বলে, আমি খাদিজাকে দেখেছি। জোকো চারপাশে তাকায় আর বলে, আমি তো কোথাও দেখছি না, চল ভিতরে চল, সবাই অপেক্ষা করছে। খাদিজাকে না দেখতে পেয়ে নিকো ভিতরের দিকে চলে যায়। এদিকে খাদিজাকে দেখে আমরা বুঝতে পারি সে কতটা খুশি হয়েছে। পরের দৃশ্যেই দেখা যায় জোকো কামালার সাথে দেখা করার জন্য সে পার্কে এসেছে।
সে কামালাকে বলছে, দেখো তোমাকে আজ কিছু কথা বলি। নিকো শুধু খাদিজাকেই ভালোবাসে, আর আমি যতটুকু বুঝি খাদিজাও নিকোকে ভালোবাসে। কারণ খাদিজা শুধুমাত্র তোমার কারণে নিকোকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সে বারবারই নিকোকে ফিরিয়ে দিয়েছে, কারণ নিকোর থেকেও তোমাকে বেশি প্রাধান্য দিয়েছে। তোমার সাথে তার আগে পরিচয় হয়েছে। সে বন্ধুত্বের মূল্য দিতে যে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করছে। কামালা কোনো কথা বলে না। রাতের বেলা বাসায় ফিরেও তার মনটা ভীষণ খারাপ ছিল। তখন হঠাৎই তার কলিং বেল বেজে ওঠে। দরজা খুললে আমরা কামালার সেই বান্ধবীকে দেখতে পাই যে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিল। তাকে দেখে অনেক আহত মনে হচ্ছে। সে কামালাকে সবকিছুই খুলে বলে ওই ছেলে তার সাথে প্রতারণা করেছে। সে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আমার পাপের শাস্তি আমাকে দিয়েছেন, আমি আর খারাপ পথে যেতে চাই না। কামালা তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। রাতের বেলা কামালা একা চুপচাপ বসে চিন্তা করছিল খাদিজার সাথে তার প্রথম পরিচয় থেকে এখন পর্যন্ত সব জায়গায় খাদিজা শুধু স্যাক্রিফাইসই করে গিয়েছে। বিনিময়ে সে খাদিজার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। অন্যদিকে দেখা যায় খাদিজা ব্যাগ রেডি করছে। এদিকে নিকো তাকে বারবারই কল দিয়ে যাচ্ছে। খাদিজা ওই দিনের পর থেকে এখনো তার ফোন রিসিভ করেনি। খাদিজা ফোনটি হাতে নেয় আর কামালাকে একটি মেসেজ করে যে সে কাল পার্মানেন্টলি আমস্টারডাম থেকে চলে যাচ্ছে। পরদিন সকাল হয়, আমরা কামালাকে দেখতে পাই। সে সাইকেলে করে খাদিজার বাসার সামনে এসেছে। খাদিজাও তখন বাসা থেকে বের হচ্ছিল। কামালা খাদিজাকে ডাক দেয়। খাদিজা কামালাকে দেখে খুবই অবাক। সে বলে, তুমি এত সকালে এসেছো? কামালা বলে, তুমি কোথায় যাচ্ছ? নিকো তোমাকে ভালোবাসে, তুমিও নিকোকে। দেখো, আমাদের দুজনের একজনের মন তো ভাঙবেই, কিন্তু যদি তোমার মন ভাঙে তাহলে দুজন মানুষের মন ভাঙবে, তোমার আর নিকোর। আর আমার মন ভাঙলে ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। খাদিজা কাঁদছে। সে কামালাকে বলে, তারপরও আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার নতুন একটি চাকরি হয়েছে, আমি সেখানে চলে যাচ্ছি। খাদিজা কামালাকে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকে উপরের দিকে রওনা হয়। কামালার চোখও পানিতে ছলছল করছে। খাদিজা গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে শুরু করে। কামালা কি বলবে বা কি করবে বুঝে উঠতে পারছে না। সে অনেক শক পেয়েছে। হঠাৎই সে বাস্তবতায় ফিরে আসে আর সাইকেল নিয়ে দ্রুত ছুটে চলতে থাকে। নিকো যেখানে চাকরি করে সেখানে কামালা পৌঁছায়। সে তার সাইকেলটি পার্ক করে। আমরা দূরে নিকোকে দেখতে পাই। সে আনমনে হেঁটে অফিসের দিকে যাচ্ছিল। তখন দূর থেকে কামালা চিৎকার করে তাকে ডাক দেয়। নিকো থমকে দাঁড়ায় আর কামালা বলে, নিকো, আই লাভ ইউ। নিকোর মনটা যেন আরো বেশি খারাপ হয়ে যায়। কামালা নিকোর কাছে আসে আর বলে, এটা আমি তোমাকে প্রথম এবং শেষবারের মতো বললাম, না হলে আমি শান্তি পেতাম না। তবে আমি এটা জানি তুমি খাদিজাকে পছন্দ করো, আর তুমি ভাবছো খাদিজা তোমাকে অ্যাভয়েড করছে। না নিকো, খাদিজা তোমাকে অ্যাভয়েড করছে শুধুমাত্র আমার জন্য। খাদিজা শহর ছেড়ে চলে যাচ্ছে। সে রেল স্টেশনের দিকে গিয়েছে। তুমি ওকে প্লিজ আটকাও, না হলে দুটো মানুষের হৃদয় ভাঙবে। নিকো শুধু একটা কথাই বলে, কিন্তু খাদিজা আমাকে দেখতে চায় না। এটা বলে সে সোজা অফিসের দিকে হাঁটা দেয়। দূর থেকে এতক্ষণ জোকো সবকিছু দেখছিল। কামালাও চুপচাপ দাঁড়িয়ে আছে। জোকো নিকোর পেছনে হাঁটছে আর বলছে, আমি জানি তুই খাদিজাকে অনেক ভালোবাসিস, তুই এর পেছনে অবশ্যই ছুটে যাবি। হতে পারে এটা তোর লাস্ট চান্স। কিন্তু নিকো একদমই চুপচাপ। জোকো বুঝতে পারছে না কি করবে। সে কোনো উপায় না পেয়ে তখন নিকোকে বলে, তুই যদি আজ ওর পেছনে না যাস, ওকে না আটকাস, তাহলে বুঝবো তুই ওর যোগ্য ছিলি না। আল্লাহ খাদিজার জন্য আরো বেটার কাউকে রেখেছেন। এটা শুনে নিকো থমকে দাঁড়ায়। সে যেন এক অন্য জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসে। পাগলের মতো ছুটে চলেছে সে যাকে এত ভালোবাসে, সে তার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে, এই শহর ছেড়ে চলে যাচ্ছে। নিকো পাগলের মতো দৌড়াচ্ছে, যেটা দেখে কামালার জোকো দুজনেই খুশি হয়। এদিকে খাদিজা প্রায় রেল স্টেশনের সামনে পৌঁছে গিয়েছে। সে স্টেশনে নেমে ভিতরের দিকে হাঁটছে। নিকোও পৌঁছেছে স্টেশনে, কিন্তু এত বড় স্টেশন, সে কোথায় খাদিজাকে খুঁজবে? তারপর তার চোখ দুটো এক মুহূর্তের জন্য থামছে না। সে চারপাশে শুধু খাদিজাকে খুঁজছে। এদিকে খাদিজা প্ল্যাটফর্মে চলে এসেছে। সে একটি বেঞ্চিতে বসে ট্রেনের অপেক্ষা করছে। ঠিক তখনই স্টেশনের সেন্ট্রাল মাইকে কেউ অ্যানাউন্সমেন্ট করছে, খাদিজা, এটা আমি, মোহাম্মদ নিকোলাস। আমি জানি তুমি এখনো এই স্টেশনেই রয়েছো, আমার কথা শুনছো। তুমি আমাকে বলেছিলে আমাদের জীবনে চলার পথে যাদের সাথেই দেখা হয় তার পেছনে মহান আল্লাহর অবশ্যই কোনো উদ্দেশ্য থাকে। আমি তোমার এই কথা একসময় বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে প্রাণে বিশ্বাস করি, কারণ এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই না। যে মেয়েটি অজান্তে আমার ক্যামেরার ফ্রেমে চলে এসেছিল, সে যে কিভাবে আমার জীবনে প্রবেশ করলো আমি বুঝতেই পারিনি। খাদিজা, এটা অবশ্যই আল্লাহর প্ল্যান, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এর পেছনে অবশ্যই কোনো ভালো উদ্দেশ্য রয়েছে। আমি জানি না তোমাকে আর কখনো বলতে পারবো কিনা, কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি, খাদিজা, আমি তোমাকে। কথাটি শেষ হবার আগেই দুজন নিরাপত্তা কর্মী নিকোকে ধরে ফেলে। তারা টানতে টানতে রুম থেকে নিকোকে বের করে। নিকো সরি বলে তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এদিকে স্টেশনে বসে খাদিজা কাঁদছে। তার হাতে 29 ইউরোতে কাটা ট্রেনের টিকিট। হুইসেল দিতে দিতে ট্রেনও স্টেশনে পৌঁছে গিয়েছে। শেষ মুহূর্তে যাত্রীদের ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে।
খাদিজা কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে নিকো এখনো খাদিজাকে খুঁজে ফিরছে। খাদিজা উঠে দাঁড়ায়, তারপর ব্যাগটি হাতে নেয়। নিকো প্রায় প্ল্যাটফর্মে চলে এসেছে। ঠিক তখনই ট্রেনটি চলতে শুরু করে আর একসময় প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। নিকোর হৃদয়টা পুরোপুরি ভেঙে যায়। এই ট্রেনের সাথে সাথে খাদিজাও তার জীবন থেকে চলে গিয়েছে। নিকো একদম চুপচাপ হয়ে গিয়েছে। সে হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে আসে। আর ঠিক তখনই সেই মুহূর্ত, খাদিজা নিকোকে মোহাম্মদ নিকো বলে ডাক দেয়। নিকো ঘুরে তাকায়। সে কিছু বলতেই যাচ্ছিল, তখন খাদিজা নিচ থেকে বলে, আই লাভ ইউ নিকো। খাদিজার চোখ বেয়ে পানি পড়ছে। সে বলে, আমি তোমাকে অ্যাভয়েড করার অনেক চেষ্টা করেছি, কিন্তু যত চেষ্টা করেছি তত বেশি তোমাকে ভালোবেসে ফেলেছি। নিকো শুধু খাদিজাকে বলে, তুমি আমার জীবনে এমনই আলো ছড়িয়ে যেও। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে তখন খাদিজা বলে, আমি এখন উপলব্ধি করতে পারি এই পৃথিবীতে কত মানুষ, কিন্তু আমাদের সাথে যাদের দেখা হয় তাদের পরিচয়ের পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। সেই পরিচিত মানুষ কেউ আমাদের জীবনে থাকে, আবার কেউ চলে যায়। পরের দৃশ্যেই দেখা যায় খাদিজার এই জীবনের গল্প ফাইনালি আর্টিকেল আকারে পাবলিশ হয়েছে, ভিডিও আকারেও পাবলিশ হয়েছে। সে নেদারল্যান্ডস সহ পুরো ইউরোপে পপুলার হয়ে যায়। অ্যাঞ্জেলিন লাইট আমস্টারডাম, এটা ছিল আর্টিকেলের টাইটেল। খাদিজা তখন ব্যাকগ্রাউন্ড থেকে বলে, আমি চাই মানুষ আমার জীবনের গল্প থেকে অনুপ্রেরণা নিক, কারণ এটা ছিল আমার জীবনের সত্য গল্প। আর এরপরেই মুভির নাম লেখা ওঠে, মেরিন্ডু সাইডে আমস্টেল। আর পরের দৃশ্যে দেখা যায় এরপরে খাদিজা তার বাসায় ফিরে এসেছিল নিকোকে নিয়ে। খাদিজার বাবা মাও খাদিজাকে মেনে নিয়েছে। আর এটাই ছিল খাদিজার এই সত্য গল্পের পরিসমাপ্তি। তো ফাইনালি আমি জানি না খাদিজার জীবনের এই সত্য গল্প আপনার জীবনে চলার পথে কতটা অনুপ্রেরণা যোগাবে, তবে বিশ্বাস করুন, আমার মতো যারা পাপী বান্দা রয়েছে, যারা পাপ করতে করতে হতাশার সাগরে ডুবে আছি, ভাবছি আমাদের ক্ষমা হবে কিনা, তাদের জন্য একটু হলেও অনুপ্রেরণা যোগাবে। কারণ মহান আল্লাহ তওবাকে ভীষণ ভালোবাসেন। তিনি সবসময় আমাদের ক্ষমা করতে প্রস্তুত। আপনি হয়তো ভাবছেন আপনার ক্ষমা নেই, কিন্তু একবার নীরবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেখতে পারেন। আর একটি কথা, আপনাদের যাদের জীবনে এখনো সেই সব মানুষ রয়েছে যারা প্রতিদিন আপনাদের নামাজের কথা মনে করিয়ে দেয়, ভাই বা বোন, আপনি অবশ্যই অনেক লাকি। তো আর কথা বাড়াবো না, আপনার জীবন থেকে অনেকটা সময় নিয়ে নিলাম। এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ব আর উত্তরও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে যদি 20,000 লাইক হয় তাহলে এমন আরও একটি গল্প নিয়ে আসার চেষ্টা করব। তো যদি সত্যি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আমি বুঝতে পারবো আপনারা এমন গল্প চান কিনা। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।